আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শিবিরের জুলাই প্রদর্শনী নিয়ে ছাত্রদল বামদের সমালোচনা। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশায় জামাত, হেফাজত সহ কিছু দল। ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করল কম্বোডিয়া। 24 ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যে আবারও শুল্ক বসাবেন ট্রাম্প। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আয়োজিত 3 দিনব্যাপী 36 জুলাই আমরা থামব না শীর্ষক কর্মসূচির একাংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত জামাত নেতাদের ছবি স্থান পাওয়ায় অভিযোগে ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়। পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি তুলে নেওয়া হয় বলে জানা যায়। মঙ্গলবার 5 আগস্ট সকালে টিএসসি থেকে প্রতীকী ফতেহ গণভবন সাইকেল র্যালির মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে বিপ্লবী নারীর চিত্র, গণভবন দখলের চিত্র, শহীদদের স্মৃতি ও গণঅভ্যুত্থানের নানা দৃশ্য স্থান পেলেও সবচেয়ে বিতর্কিত ছিল বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে একটি অংশ। বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের এই প্রদর্শনীতে জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাশেম আলী, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পেয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তারা 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এদিকে ছবিগুলো সরিয়ে ফেলার পর শিবির ও বামপন্থী সংগঠনগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে সরে যায়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একযোগে প্রতিবাদ জানিয়ে 4 দফা দাবি তোলে। সেগুলো হলো যুদ্ধাপরাধীদের ছবি অবিলম্বে সরাতে হবে এবং প্রদর্শনী বন্ধ করতে হবে, ছাত্র শিবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসনকে ব্যাখ্যা ও ক্ষমা চাইতে হবে কেন এমন ঘটনা তাদের উপস্থিতিতেই ঘটল। যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র লীগ জাসদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছাত্রদলের প্রতিক্রিয়া। এই ঘটনায় রাতেই ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামির পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাবি শাখা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি 2013 সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষণালের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের সকল অংশীজনের উপস্থিতি না থাকা হতাশাজনক বলেছে ভাসানী জনশক্তি পার্টি। মঙ্গলবার রাতে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়ে ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ এই হতাশা প্রকাশ করেন। এর আগে বিকেল 5:22 জুলাই ঘোষণাপত্র পাঠ ও রাত 8টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অনেকেই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি। বিশেষ কয়েকটি দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে বলে মনে করে ভাসানী জনশক্তি পার্টি। গণঅভ্যুত্থানে প্রায় সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, পুলিশের মার খেয়েছে, তারপরও ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দৃঢ়ভাবে রাজপথে থাকিছে। ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যেসব রাজনৈতিক দলের মধ্যে অনেককেই সরকার থেকে দাওয়াত দেওয়া হয়নি, যা জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ভাসানী জনশক্তি পার্টি শেষ সময়ে দাওয়াত পেলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে কোনো আলোচনা না করার কারণে এবং অংশীজনদের অনেকেই দাওয়াত না দেওয়ার কারণে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে ভাসানী জনশক্তি পার্টি। আমরা মনে করি গুটি কয়েক দলকে মাথায় রেখে কোনোভাবেই কোনো সংস্কার কার্যক্রম সফল হবে না। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা না আসায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবিব হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লাখের অধিক গুলি চালানো হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে, এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল। জুনায়েদ হাবিব বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়নি, এটি না করে 92% মুসলিমের অন্তরে আঘাত দেওয়া হয়েছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির
ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার তাহের বলেন, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন রেখে এ জামাত ইসলামীর নেতা বলেন, এটা কি কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয়াম্বেলে চেয়েছিলাম, সেটা হয়নি। ডক্টর তাহের আরও বলেন, ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে, তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার 5 আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানায় বিএনপি ও এবি পার্টি। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2025 সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির উপপ্রধানমন্ত্রী সান চান্থোল সম্প্রতি তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসার পর বিশ্বজুড়ে শান্তি স্থাপনে বিশেষ অবদান রাখায় ট্রাম্পকে চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন চান্থোল। উল্লেখ্য, এর আগে এই মনোনয়ন ব্যক্তি পর্যায়ে থাকলেও এই প্রথম কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করল। শুক্রবার রাজধানী নম পেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান চান্থোল থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা স্মরণ করে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গত সপ্তাহে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কূটনীতিক অচলাবস্থার অবসান ঘটেছে। তিনি নোবেলের জন্য মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে জুন মাসে সংঘাত বেঁধেছিল দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ট্রাম্প। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির 2 সপ্তাহ পর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির। ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজের পর দেশে ফিরে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি। তারপর জুলাই মাসে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী 24 ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যের উপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার 5 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো ব্যবসা করি না। তাই আমরা 25% শুল্ক নির্ধারণ করি। তবে আমি মনে করি আগামী 24 ঘন্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। এর একদিন আগেই সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়ার তেল কেনার দায়ে তিনি ভারতের পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত। গত 31 জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কি পরিমাণ জরিমানা আরোপ করা হবে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। আগামী 7 আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত। তবে এ নিয়ে ওয়াশিংটনের আপত্তি রয়েছে। সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয়
তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। কয়েক দশকের বেশি সময় ধরে রহস্যময় এক মহামারীর কারণে মেক্সিকো থেকে আলাঙ্কা পর্যন্ত 500 কোটির বেশি স্টারফিশ মারা গেছে। প্রতি বছর বিপুল সংখ্যক স্টারফিশ মারা যাওয়ার সঠিক কারণ এতদিন অজানা থাকলেও এবার সেই মৃত্যুর রহস্য খুঁজে বের করার দাবি করেছেন বিজ্ঞানীরা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হাকাই ইনস্টিটিউটের সামুদ্রিক রোগ বিশেষজ্ঞ ও পরিবেশবিদ অ্যালিসা গেহম্যান বলেন, মহামারীর বিষয়টি সত্যি বেশ ভয়াবহ। সুস্থ স্টারফিশের বাহু সোজা বেরিয়ে থাকে। ক্ষয়প্রাপ্ত রোগের কারণে তাদের ক্ষত তৈরি হচ্ছে, এতে তাদের বাহু খসে পড়ছে। এই ক্ষতের পেছনে ব্যাকটেরিয়া দায়ী। স্টারফিশের সাধারণত 5টি বাহু থাকে, কিছু প্রজাতির 24টি পর্যন্ত বাহু থাকে। এসব প্রাণীর রং ঘন কমলা থেকে কমলা বেগুনি, বাদামি ও সবুজ রঙের হয়। 2013 সাল থেকে ব্যাপকভাবে স্টারফিশ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এক দশকের বেশি সময় ধরে চলা এই মহামারীতে স্টারফিশের 20টিরও বেশি প্রজাতি ধ্বংস হয়ে গেছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। এখনও এই মহামারী চলছে। মহামারীর কারণে সানফ্লাওয়ার নামের স্টারফিশের একটি প্রজাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারী শুরুর প্রথম 5 বছরেই প্রায় 90% বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতির স্টারফিশ। গবেষণার তথ্য মতে স্টারফিশের মতো শেলফিশকেও সংক্রমিত করে এই ব্যাকটেরিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারার সামুদ্রিক জীবাণুবিদ রেবেকা ভেগা থারবার বলেন, সমুদ্রের একটি গুরুতর রোগ সম্পর্কে দীর্ঘস্থায়ী প্রশ্নের জবাব জানা গেছে। গবেষকদের রোগের কারণ শনাক্ত করতে 1 দশকের বেশি সময় লেগে গেছে। হাকাই ইনস্টিটিউটের বিজ্ঞানী মেলানি পেন্ট্রিস বলেন, বিজ্ঞানীরা প্রথমে ডেনসো ভাইরাসের উপর মনোনিবেশ করেন। সেটি আসলে সুস্থ স্টারফিশদের দেহে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও কারণ জানা যাচ্ছিল না। সাম্প্রতিক গবেষণায় কোয়েলোমিক ফুলিড নামের তরল বিশ্লেষণ করা হয়। সেখানে ভিব্রিও পেকটেনিসিডা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এবার খেলার খবর। শুধু পায়ের কারুকাজেই নয়, মাঠের বাইরেও ফ্যাশন ও চুলের স্টাইল দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে আবার ঘরের ক্লাব সান্তোসে ফিরেই যেন পুরনো নেইমারের রূপ নিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। নতুন হেয়ার স্টাইল যেমন নজর কেড়েছে, তেমনি পায়ে জাদু ফিরে পেয়েছেন তিনি। বাংলাদেশ সময় মঙ্গলবার 5 আগস্ট সকালে ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয় সান্তোস ও জুভেন্টাস। সান্তোসের হয়ে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন নেইমার। তার নৈপুণ্যেই 3-1 ব্যবধানে জিতে গেল 3 ম্যাচের পর জয়ের দেখা পেয়েছে সান্তোস। ম্যাচের 37তম মিনিটে প্রথম গোল এনে দেন নেইমার। এরপর 40তম মিনিটে আলভারো ভ্যারিয়াল ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির আগে একটি গোল শোধ করে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে সান্তোসকে বেশ চাপে ফেলেছিল প্রতিপক্ষ দলটি। তবে 80তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের পথটা নিশ্চিত করেন নেইমার। আর গোল না হওয়ায় 3-1 ব্যবধানেই শেষ হয় ম্যাচ। এই জয়ে লিগে শেষ 3 ম্যাচের হতাশা পেছনে ফেলেছে সান্তোস। আগের 3 ম্যাচে ছিল 2টি হার ও 1টি ড্র। এখন পর্যন্ত 17 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 15তম স্থানে অবস্থান করছে ব্রাজিলিয়ান ক্লাবটি। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।